কিছু পীরজাদাদের ফ্লেক্স বের করে দেবো, দেখতে পাবেন। আব্বাস সিদ্দিকীকে সবাই চেনেন, সে আমাকে কমেন্টমেন্ট করেছে আসবে, তার ফ্লেক্স দিয়ে দেবো, বুঝতে পেরে যাবেন। পাবেন আব্বাস সিদ্দিকীকে সবাই চেনেন, সে আমাকে কমেন্টমেন্ট করেছে আসবে, তার ফ্লেক্স দিয়ে দেবো, বুঝতে পেরে যাবেন। হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। জগন্নাথ মন্দির করতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না? আর কিছু ছাগলের দল আছে বা পাঠার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা করছে। কিন্তু সেখানে তো সম্প্রীতি বজায় রাখতে সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মুসলিম লিডার থেকে শুরু করে সেখানে আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মানুষদেরকে তিনি নিমন্ত্রণ জানিয়েছেন। আমি সেটাই বলবো, ধন্যবাদ জানাই হুমায়ুন কবিরকে। তিনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে তিনি অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষেরকে দাওয়াত করেছে, নেমন্তন্ন করেছে, বলে এটা অনেক ভালো জিনিস। এবং ওই মসজিদটার তারপরের পরিকল্পনা কি সেটা তো ভাবতে হবে। নিশ্চয়ই 16-17 বিঘা জমি, এত বড় মসজিদ হয় না, কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে, ফলে তার পরিকল্পনা আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আগে দেখতে হবে তার ভাবনাটা কি, মসজিদ করছে, মসজিদের পরে আরও কী করে সেগুলো দেখতে হবে, সময় দিতে হবে। একটা বাচ্চা মার পেটে জন্মেই সঙ্গে সঙ্গে সে ডাক্তার, উকিল, মাস্টার, পণ্ডিত, গাড়ি চালক, অটো চালক ইত্যাদি হতে পারে না, তাকে বড় হওয়ার সময় দিতে হবে। সুতরাং হুমায়ুন কবির সবে শুরু করেছে, বলেছিল যেখানে 2 বিঘা জমি হবে সেখানে 9 বিঘা, এখন শুনছি 15 বিঘা জমির উপরে মসজিদটা শিলান্যাস শুরু করছে। তারপরে তো আবার আগে আগে চলো দেখো পিছে পিছে হতা হয় क्या, তো তাই আগে দেখতে হবে হুমায়ুন কবিরের ভাবনা কি, তার চিন্তাধারা কি, সে করে কি। এখন সেইগুলো ভুলে গিয়ে কিছু আছে যারা সঠিকটা না বুঝে বলছে কান কাকে নিয়ে চলে যাচ্ছে, কাকের পিছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখ রে ভাই কানটা ঠিক আছে কিনা। হুমায়ুন কবির কবে বিজেপি করেছে, কবে তৃণমূল করেছে, কবে কংগ্রেস করেছে, আরে এগুলো পরের কথা, এগুলো পরের কথা, এর সঙ্গে রাজনীতির ব্যাপার না। ব্যাপার এখন তার মন চেয়েছে, তার আবেগ চেয়েছে। বাবরি মসজিদ একটা আবেগ, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত নাম করা ছিল বাবরি মসজিদ, সেই মসজিদটা ধ্বংস করে আরএসএস বিজেপি। এবং তারপরে মমতা ব্যানার্জি একাধিক মন্দির করছে, সেখানে এটা যেটা করছে সেটা ভালো জিনিস। আমি হোসেন গাজী ব্যক্তিগতভাবে সমর্থন জানাচ্ছি, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে সমর্থন জানাচ্ছি, আমি মানবাধিকার কর্মী হিসাবে সমর্থন জানাচ্ছি, আমি সামাজিক মানুষ হিসেবে সমর্থন জানাচ্ছি, এবং আমি নিজে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানে যোগদান করি। যেখানে সম্প্রীতি বজায় রাখতে তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি ইনভাইট করেছেন। কিন্তু জগন্নাথ মন্দির যেখানে তৈরি হয়েছে তিনি তো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো যে সম্প্রীতি বজায় রাখার জন্য তাহলে সবাইকে ইনভাইট করতে পারতেন, তাহলে কি তিনি বিরোধিতা করছেন? মমতা ব্যানার্জি যেটা করেছিল সেটা বিজেপি এবং আরএসএস এর খুশি করার জন্য আরএসএস আর বিজেপির নেতাদের দাওয়াত করেছিল, বাংলার সামাজিক মানুষদের দাওয়াত করেনি, নেমন্তন্ন করেনি। বাংলার গণ আন্দোলনকারী মানবাধিকার সংগঠন আমাদের মতো প্রতিবাদী মানুষগুলোকে করেনি। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, তার স্মৃতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সেই 6 ডিসেম্বর 2025-এ শিলান্যাস করবেন, অর্থাৎ আর কয়েকটা দিন পরে। কি বলবেন? দেখুন, আমি সর্বপ্রথমে বলি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, যে একটা তিনি বিরাট ধরনের একটা মসজিদ বানাচ্ছেন, হয়তো নাম দিয়েছে বাবরি মসজিদ, কিন্তু একটা মসজিদ বানাচ্ছেন। আর কিছু ছাগলের দল আছে বা পাঠার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা করছে, কারণ তারা মূর্খের সঙ্গে বাস করছে। এটা নিয়ে বিভাজন কেন হবে? তাহলে প্রশাসন কি চুরি করে বসে আছে নাকি? তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, গোয়েন্দা তারা কি তামাক খাচ্ছে নাকি? মনে রাখতে হবে, কারণ ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে কোন হিন্দুর মন্দির কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন মুসলমানের মসজিদ কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন গির্জা কেমন হবে সেটা তাদের অথরিটি, কোন গির্জা কত বড় হবে সেটা তাদের ব্যাপার। ফলে সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়ে রেখেছে যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দির মসজিদ গির্জা বানাবে। এবং আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি, দক্ষিণ 24 পরগনা বাসন্তী একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ, রায়দিঘিতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ। ফলে রাম মন্দির বাবরি মসজিদের দিল্লিতে যে গন্ডগোল সেটা বিজেপি তামাক খেয়ে লেগেছিল এবং আরএসএস পাঁচাটুয়া ইংরেজ ব্রিটিশদের দালালি করে সেই দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করতে গেছে। ইভেন সেই তাদের হাওয়া লাগিয়ে তৃণমূল কংগ্রেসও মমতা ব্যানার্জিরা একই রকম করেছে। তারা জগন্নাথ মন্দির করতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না, এটা কোন ধরনের কথা? ফলে প্রসাদ বিতরণ করেছে তার নিজের ফান্ড,
সে জানে এখানে 10,000 টাকা খরচা হবে, 10 কোটি টাকার ভাউচার জমবে, ফলে এটা তাদের কাজ, তারা করবে, এরা রাজনৈতিক কারবিরা তাদের মতো করবে। কিন্তু হুমায়ুন কবির অনেক দিন থেকে বলছে যে বাংলার মুসলমান, বাংলার দলিত, আদিবাসীদের ভোট নিয়েছে এই সরকার, কিন্তু তাদের সেই অর্থে কাজে লাগায়নি। ফলে তাই আমি বিকল্প ভাবনা নিয়ে সমস্ত ধর্মের স্মৃতি রেখে আমরা টুকটুক করে আগাবো। আমরা সবে পথ চলা শুরু করছি। এই মসজিদের পর আরও বহু কিছু তার ভাবনা আছে, পরিকল্পনা আছে, এটা আমরা বুঝেছি। তিনি করছেন, তাকে স্বাগত জানাই। ওখানে কোন কোন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হবে? দেখুন, এখানে আদিবাসীর মানুষের বলেছে আমার কাছে যে এখন পর্যন্ত খবর আছে, এবং দলিত মানুষের বলেছে। শিখ ভাইয়ের 2 না 3 জন বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ করেছে, এবং সেখানে খ্রিস্টানের 2 জনকে ইনভাইট করেছে। তারপর কিছু পৌরোহিতকে, মহারাজকেও নিমন্ত্রণ করেছে, এটা আমার কাছে খবর আছে। ফলে তিনি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে বলেছে। সেখানে আব্বাস সিদ্দিকীকে নিমন্ত্রণ করেছে, ফলে সেও একজন ধর্মগুরু, ফলে সবাইকে বলেছে। এবং তিনি বলছেন MIM-এর ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি দলের লোকেদের ইনভাইট করছে। ফলে তার ভাবনাটা তো উদার। ফলে এখানে কি আছে, যারা অরাজনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে যারা শিরোনামে সমস্ত মানুষের কণ্ঠ হিসাবে লড়েছে, বা পার্লামেন্টে, বিধানসভা, সর্বোচ্চ সেরকম মানুষদের তিনি বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, বলতে পারে। ফলে আমরাও একে সমর্থন জানাচ্ছি। আমি হোসেন গাজী নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, আমরাও ইনভাইট পেয়েছি, সেখানে থাকবো। তারা আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা তো এই ভারতবর্ষের নাগরিক নয়, তাহলে ভারত সরকার সেখানে বিভিন্ন নিরাপত্তা দিয়ে তাকে এই ভারতবর্ষে আটকে দিয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, শেখ হাসিনা এলিতেলি আতরালি নয়। শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছেন তখন আইন মেনে, আন্তর্জাতিক আইন, ভারতের ফরেন ডেলিগেটস আইন, বিভিন্ন রকম যা আছে, অর্থাৎ উনি পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন। উনি দরিদ্র মানুষদের মতো, অসহায় দরিদ্র মানুষ পেটের দায়ে কোনো রকমের নদী পেরিয়ে কি কাঁটা তার পেরিয়ে চলে এলেন বাঁচার জন্য, তার জন্য নয়, সেরকম ভাবে নয়। তিনি প্রোটোকল মেনটেন করে ভারতবর্ষে এসেছেন। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষে তাকে আশ্রয় দেওয়া উচিত কি উচিত নয়। তিনি একজন আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী, এবং তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে, বা হয়েছে কিনা ইন্টারপোলের মাধ্যমে আমি জানি না। কিন্তু তাহলে ভারত সরকারের কি প্রশ্ন হতে পারে, ভারত সরকারের কি তাকে ওখানে প্রত্যার্পণ করা উচিত যাতে তার ফাঁসি হয়? এটা ভারত সরকার বুঝবে। এটার মধ্যে অনেকগুলো আইন লুকিয়ে আছে। ইন্টারপোলের মাধ্যমে চিহ্নিত হতে পারে, ইন্টারপোলের মাধ্যমে কোনো একজনকে জোর করে কেড়ে আনা যাবে না। অর্থাৎ ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না, এটা ভারত সরকারের বৈদেশিক নীতি। এছাড়া আন্তর্জাতিক আদালত, ইউএনআই, আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু এই শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে কিছু কথা বলেছেন। এমনকি আইনগতভাবে অনেকে প্রশ্ন তুলছেন যে একটা পার্মানেন্ট সরকার নয়, অথচ শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া যেতে পারে? বা যাদের ফাঁসি হলো সেই অপরাধী তো সেখানে ছিল না, তা তো বলার মতো তাকে কোনো তো অধিকার দেওয়া হয়নি কথা বলার। দেখুন, এগুলো সবটাই আইনের বিষয়।